আকাশবাণী কলকাতা খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা দুদেশের কৌশলগত এবং অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করা এবং প্রযুক্তিগত সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে আগামী দশকের একটি সর্বাত্মক রূপরেখা প্রণয়ন করেছেন। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন আগামী ডিসেম্বরে ভারত সফরে আসবেন বলে ক্রেমলিন জানিয়েছে। ভারতের প্রকৃত মোট অভ্যন্তরীণ উৎপাদন রিয়াল জিডিপি 2025-26 অর্থবর্ষে এপ্রিল থেকে জুন ত্রৈমাসিকে 7.8% বৃদ্ধি পাবে বলে অনুমান করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গণেশ উৎসবে যোগ দিতে দুদিনের সফরে গত সন্ধ্যায় মুম্বাই পৌঁছেছেন। ভারত অনূর্ধ্ব-17 সাফ ফুটবল প্রতিযোগিতার খেতাব জিতেছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা দুদেশের কৌশলগত এবং অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করা এবং প্রযুক্তিগত সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে আগামী দশকের জন্য একটি সর্বাত্মক রূপরেখা প্রণয়ন করেছেন। টোকিওয় গতকাল শীর্ষ সম্মেলনের পর উভয় নেতা এই ঘোষণা করেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী জানিয়েছেন, পঞ্চদশ ভারত জাপান বার্ষিক সম্মেলনে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের সমস্ত দিক খতিয়ে দেখা হয়েছে। ভারত জাপান বিশেষ কৌশলগত সম্পর্ক এবং আন্তর্জাতিক সহযোগিতা আরও সুদৃঢ় করতেও তাঁরা সহমত হয়েছেন। বৈঠকের পর এক যৌথ সাংবাদিক সম্মেলনে শ্রী মোদী বলেন, আগামী দশকের জন্য তাঁরা যে রূপরেখা প্রণয়ন করেছেন তাতে বিনিয়োগ, উদ্ভাবন, পরিবেশ, প্রযুক্তি, স্বাস্থ্য, মানুষে সংযোগের মতো বিভিন্ন ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হবে। আগামী 10 বছরে জাপান থেকে ভারতে 10,000 কোটি ইয়েন বিনিয়োগের বিষয়েও দুই দেশ লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বলে তিনি জানান। अगले दशक के लिए एक रोड मैप बनाया है। हमारे विजन के केंद्र में इन्वेस्टमेंट, इनोवेशन, इकोनॉमिक सिक्योरिटी, एनवायरमेंट, टेक्नोलॉजी, हेल्थ, मोबिलिटी, पीपल टू पीपल एक्सचेंजेस एंड स्टेट प्रीफेक्चर पार्टनरशिप, ये प्रमुख बातें हैं। हमने अगले 10 वर्षों में जापान से भारत में 10 ट्रिलियन येन निवेश का लक्ष्य निर्धारित किया है। শ্রী মোদী বলেন, জোর দেওয়া হবে কৃত্রিম মেধা, সেমিকন্ডাক্টর, পরিবেশ ও স্বাস্থ্য পরিষেবার ওপর। জাপানি কোম্পানিগুলিকে তিনি মেক ইন ইন্ডিয়া, মেক ফর দ্য ওয়ার্ল্ড গড়ে তোলারও আহ্বান জানান। প্রধানমন্ত্রী দুদেশের মধ্যে মানব সম্পদ, বিকাশ, বিনিময় ও সহযোগিতার লক্ষ্যে একটি সম্ভাবনাপূর্ণ কর্মপরিকল্পনার কথাও ঘোষণা করেন, যার ফলে আগামী 5 বছরে ভারত ও জাপানের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে 5 লক্ষেরও বেশি মানুষের মধ্যে যোগাযোগ ও আদান প্রদান গড়ে তোলা সম্ভব হবে। তিনি ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে অবাধ, মুক্ত ও শান্তিপূর্ণ এবং সমৃদ্ধ করে তোলার জন্য দুদেশের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন। বিশ্ব শান্তির পক্ষেও সওয়াল করেন শ্রী মোদী। हम दोनों एकमत है कि विश्व की 2 बड़ी अर्थव्यवस्थाओं और जीवंत लोकतंत्रों के रूप में हमारी साझेदारी केवल दोनों देशों के लिए ही नहीं बल्कि वैश्विक शांति और स्थिरता के लिए भी अत्यंत महत्वपूर्ण है। Strong democracies are natural partners in shaping a better world. ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এবং জাপানের এরোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি জাক্সার মধ্যে চন্দ্রযান 5 মিশন নিয়ে যে চুক্তি হয়েছে তাকে স্বাগত জানান শ্রী মোদী। তিনি জোর দিয়ে বলেন, এই সহযোগিতা পৃথিবীর সীমা ছাড়িয়ে মহাকাশেও মানবতার অগ্রগতির প্রতীক হয়ে থাকবে। জাপানের প্রযুক্তি ও ভারতের প্রতিভাকে এক অভূতপূর্ব মেলবন্ধন হিসেবে অবহিত করেন তিনি। এই উপলক্ষে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের রূপান্তর, জাপানি অর্থনীতিতে ভারতের প্রতিভা ও দক্ষতার জন্য এদেশের ভূয়সী প্রশংসা করেন। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় ভারত ও জাপান একজোট হয়ে কাজ করবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পরে প্রধানমন্ত্রীর জাপান সফর সম্পর্কে বিদেশ সচিব বিক্রম মিশ্রি বলেছেন, দুই প্রধানমন্ত্রী 2.5 ঘণ্টারও বেশি সময় বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেছেন। দ্বিপাক্ষিক বিষয় ছাড়াও আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতিও ছিল তাঁদের আলোচ্যসূচিতে। বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে ভারত ও জাপানের সম্পর্ক যে স্থিতিশীলতা স্তম্ভ হয়ে আছে সে কথা উল্লেখ করেন তিনি। Both governments have decided to advance cooperation across 8 pillars, and these pillars are economic relations,
economic security, mobility, ecological sustainability, technology and innovation, health, people-to-people exchanges, and partnerships between Indian states and Japanese prefectures. রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন আগামী ডিসেম্বরে ভারত সফরে আসবেন বলে ক্রেমলিনের বিদেশ নীতি সংক্রান্ত সহযোগী ইউরি উশাকোভ জানিয়েছেন। তিনি বলেন, আগামী সোমবার রাষ্ট্রপতি পুতিন চীনের তিয়ানজিনে আয়োজিত সাংহাই সহযোগিতা সংগঠন এসসিও শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তাঁর ভারত সফরের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনার জন্য সাক্ষাৎ করবেন। তিয়ানজিনে দুই নেতা চলতি বছরে প্রথমবার দেখা করতে চলেছেন, তবে তাঁদের মধ্যে টেলিফোনে নিয়মিত যোগাযোগ হয়ে থাকে। ভারতের প্রকৃত মোট অভ্যন্তরীণ উৎপাদন রিয়েল জিডিপি 2025-26 অর্থবর্ষে এপ্রিল থেকে জুন ত্রৈমাসিকে 7.8% বৃদ্ধি পাবে বলে অনুমান করা হচ্ছে। এই হার 5টি ত্রৈমাসিকের মধ্যে সর্বাধিক। জিডিপি ত্রৈমাসিক মূল্যায়ন অনুযায়ী চলতি অর্থবর্ষে এ সংক্রান্ত রিপোর্ট পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রক প্রকাশ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল 31 আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশে মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 125তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেলে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গণেশ উৎসবে যোগ দিতে দুদিনের সফরে গত সন্ধ্যায় মুম্বাই পৌঁছেছেন। তিনি আজ মুম্বাইয়ের অন্যতম প্রসিদ্ধ গণেশ মণ্ডল লালবাগচা রাজার দর্শন করবেন। বান্দ্রা ও আন্ধেরির অন্যান্য গণেশ মণ্ডলেও যাবেন তিনি। সফরকালে শ্রী শাহ চলতি মারাঠা প্রতিবাদ এবং আসন্ন মহারাষ্ট্র পুর নিগমের নির্বাচনে বিজেপির প্রস্তুতি সহ বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিসের সঙ্গে দেখা করতে পারেন। উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং অজিত পাওয়ারের সঙ্গেও সাক্ষাৎ করবেন শ্রী শাহ। কেন্দ্রীয় কয়লা ও খনি মন্ত্রী জি কিষাণ রেড্ডি খনি মন্ত্রক ও জাপানের অর্থনৈতিক, বাণিজ্য এবং শিল্প মন্ত্রকের মধ্যে খনিজ সম্পদ নিয়ে স্বাক্ষরিত সহযোগিতা স্মারকপত্রের প্রশংসা করেছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী রেড্ডি বলেছেন, এই স্মারকপত্র ভারতের প্রচেষ্টার সঙ্গে সাযুজ্য রেখে শক্তি, নিরাপত্তা, জাতীয় নিরাপত্তা এবং 2070 সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যে আনার লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের সরবরাহ শৃঙ্খলকে আরও বৈচিত্র্যপূর্ণ করে তোলার জন্য তৈরি করা হয়েছে। সরকার প্রাক্তন সৈনিকদের অবদানমূলক স্বাস্থ্য প্রকল্প ECHS এর সুবিধা সম্প্রসারণের অনুমোদন দিয়েছে। এই প্রকল্পটি সামরিক প্রশিক্ষণের কারণে বা অসুস্থতার কারণে যেসব অফিসার ক্যাডেট প্রশিক্ষণে অযোগ্য হয়ে পড়েন তাদের সুবিধা দান করে। সামরিক বাহিনীর কর্মীদের মর্যাদা এবং কল্যাণ সুনিশ্চিত করার দায়বদ্ধতা পুনর্ব্যক্ত করতে চেয়ে মন্ত্রক এই পদক্ষেপ নিয়েছে। ভারত ও আফ্রিকার দেশগুলির মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য 2030 সালের মধ্যে দ্বিগুণ করার জন্য পারস্পরিক সম্পর্ক দৃঢ় করার উপর জোর দিয়েছেন কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল। গতকাল নতুন দিল্লিতে এক বণিক সভা আয়োজিত 20তম ভারত আফ্রিকা বাণিজ্য সম্মেলনে যোগ দিয়ে তিনি বলেন, ভারত ও আফ্রিকার মধ্যে বাণিজ্য সম্পর্ক সামঞ্জস্যপূর্ণ। নেপালের একাংশে কলেরা সংক্রমণ ছড়িয়েছে। বীরগঞ্জ মেট্রোপলিটন এলাকা ও মাধ্য প্রদেশের পার্শ্ববর্তী জেলাগুলি এই সংক্রমণের কেন্দ্র। বহু কলেরা আক্রান্ত বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। নেপালের ন্যাশনাল পাবলিক হেলথ ল্যাবরেটরি সরকারিভাবে এই কলেরা সংক্রমণের খবর স্বীকার করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা দুদেশের কৌশলগত এবং অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করা এবং প্রযুক্তিগত সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে আগামী দশকের জন্য একটি সর্বাত্মক রূপরেখা প্রণয়ন করেছেন। টোকিওয় গতকাল শীর্ষ সম্মেলনের পর উভয় নেতা এই ঘোষণা করেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী জানিয়েছেন, পঞ্চদশ ভারত জাপান বার্ষিক সম্মেলনে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের সমস্ত দিক খতিয়ে দেখা হয়েছে। ভারত জাপান বিশেষ কৌশলগত সম্পর্ক এবং আন্তর্জাতিক সহযোগিতা আরও সুদৃঢ় করতেও তাঁরা সহমত হয়েছেন। বৈঠকের পর এক যৌথ সাংবাদিক সম্মেলনে শ্রী মোদী বলেন, আগামী দশকের জন্য তাঁরা যে রূপরেখা প্রণয়ন করেছেন তাতে বিনিয়োগ, উদ্ভাবন, পরিবেশ প্রযুক্তি, স্বাস্থ্য, মানুষের সংযোগের মতো বিভিন্ন ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হবে। আগামী 10 বছরে জাপান থেকে ভারতে 10,000 কোটি ইয়েন বিনিয়োগের বিষয়েও দুই দেশ লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বলে তিনি জানান। अगले दशक के लिए एक रोड मैप बनाया है। हमारे विजन के केंद्र में इन्वेस्टमेंट, इनोवेशन, इकोनॉमिक सिक्योरिटी, एनवायरमेंट, टेक्नोलॉजी, हेल्थ, मोबिलिटी, पीपल टू पीपल एक्सचेंजेस एंड स्टेट प्रीफेक्चर पार्टनरशिप, ये प्रमुख बातें हैं। हमने अगले 10 वर्षों में जापान से भारत में
10 ट्रिलियन येन निवेश का लक्ष्य निर्धारित किया है। প্রধানমন্ত্রী দুদেশের মধ্যে মানব সম্পদ বিকাশ বিনিময় ও সহযোগিতার লক্ষ্যে একটি সম্ভাবনাপূর্ণ কর্মপরিকল্পনার কথাও ঘোষণা করেন, যার ফলে আগামী 5 বছরে ভারত ও জাপানের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে 5 লক্ষেরও বেশি মানুষের মধ্যে যোগাযোগ ও আদান প্রদান গড়ে তোলা সম্ভব হবে। তিনি প্রশান্ত মহাসাগরীয় ভারত অঞ্চলকে অবাধ, মুক্ত, শান্তিপূর্ণ এবং সমৃদ্ধ করে তোলার জন্য দুদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। भारत और जापान एक फ्री, ओपन, पीसफुल, प्रॉस्परस एंड रूल्स बेस्ड इंडो पैसिफिक के प्रति पूरी तरह से प्रतिबद्ध है। आतंकवाद और साइबर सिक्योरिटी को लेकर हमारी चिंताएं समान है। डिफेंस और मैरीटाइम सिक्योरिटी से हमारे साझे हित जुड़े हुए हैं। हमने निर्णय किया है कि डिफेंस इंडस्ट्री और इनोवेशन के क्षेत्र में आपसी सहयोग को और सशक्त किया जाएगा। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এবং জাপান এরোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি জাক্সার মধ্যে চন্দ্রযান 5 মিশন নিয়ে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে তাকে স্বাগত জানিয়েছেন শ্রী মোদী। এদিকে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের রূপান্তর, জাপানি অর্থনীতিতে ভারতের প্রতিভা ও দক্ষতার জন্য এদেশের ভূয়সী প্রশংসা করেন। উল্লেখ্য, জাপান সফর শেষে প্রধানমন্ত্রী যাবেন চীনে, সেখানে তিয়ানজিনে তার সাংহাই সহযোগিতা সংগঠনের সম্মেলনে যোগ দেওয়ার কথা। উল্লেখ্য, সাংহাই সহযোগিতা সংগঠনের 25তম স্টেট কাউন্সিল বৈঠক আগামীকাল চীনের তিয়ানজিনে শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের এই শীর্ষ সম্মেলনে অংশ নেবেন এবং উচ্চ পর্যায়ে আলোচনার জন্য বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন। 2025 সালের শীর্ষ সম্মেলন বিশ্ব প্রশাসনের নতুন নিয়ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন আগামী ডিসেম্বরে ভারত সফরে আসবেন বলে ক্রেমলিনের বিদেশ নীতি সংক্রান্ত সহযোগী ইউরি উশাকোভ জানিয়েছেন। তিনি বলেন, আগামী সোমবার রাষ্ট্রপতি পুতিন চীনের তিয়ানজিনে আয়োজিত এসিও শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে তাঁর ভারত সফরের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনার জন্য সাক্ষাৎ করবেন। তিয়ানজিনে দুই নেতা চলতি বছরে প্রথমবার দেখা করতে চলেছেন, তবে তাঁদের মধ্যে টেলিফোনে নিয়মিত যোগাযোগ হয়ে থাকে। কেন্দ্রীয় কয়লা ও খনি মন্ত্রী জি কিষাণ রেড্ডি খনি মন্ত্রক ও জাপানের অর্থনীতি, বাণিজ্য এবং শিল্প মন্ত্রকের মধ্যে খনিজ সম্পদ নিয়ে স্বাক্ষরিত সহযোগিতার স্মারকপত্রের প্রশংসা করেছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী রেড্ডি বলেছেন, স্মারকপত্র ভারতের প্রচেষ্টার সঙ্গে সাযুজ্য রেখে শক্তি, নিরাপত্তা, জাতীয় নিরাপত্তা এবং 2070 সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যে আনার লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের সরবরাহ শৃঙ্খলকে আরও বৈচিত্র্যপূর্ণ করে তুলবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 125তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দপ্তর, তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে। হিন্দিতে এই অনুষ্ঠান হবার পরই আঞ্চলিক ভাষায় এর তর্জমা শোনা যাবে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদ লেবাননে শান্তিরক্ষী বাহিনীর অভিযান বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এই বাহিনীতে প্রায় 1000 ভারতীয় সেনাও রয়েছেন। দক্ষিণ লেবাননে শান্তি প্রতিষ্ঠায় গত 2 বছর ধরে রাষ্ট্রসংঘ অন্তর্বর্তী বাহিনী ইউনিফিলের অভিযান বন্ধ করার জন্য পরিষদে গতকাল ভোটাভুটি হয়। হেজবোল্লার সঙ্গে ইসরায়েলের সংঘর্ষ এবং লেবাননের দুর্বল সেনাবাহিনীর জন্য ইউনিফিলকে কাজে লাগাতে হয়েছিল। 47 বছরের পুরনো ইউনিফিলের এ সংক্রান্ত সিদ্ধান্তের মেয়াদ চলতি সপ্তাহে শেষ হচ্ছে। তাঁদের অভিযান সুষ্ঠু ও নিরাপদে সম্পন্ন করার লক্ষ্যে 2026-এর শেষ পর্যন্ত এই বাহিনী লেবাননে কার্যকর থাকবে। উল্লেখ্য, বর্তমানে রাষ্ট্রসংঘ শান্তিরক্ষী বাহিনীতে 10,800 সদস্য রয়েছেন, যার মধ্যে 903 জন ভারতীয়। ইয়েমেনের রাজধানী সানায় ইসরায়েল ইরানের সহযোগী সশস্ত্র গোষ্ঠী হুথিদের বিরুদ্ধে আকাশপথে আক্রমণ চালিয়েছে। এর ফলে হুথি সেনা এবং রাজনৈতিক নেতৃত্বের ব্যাপক ক্ষতি হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, হুথি প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাউই এবং তাঁর বেশ কয়েকজন সহযোগী এই হামলায় প্রাণ হারিয়েছেন। মূলত হুথি প্রতিরক্ষা ও সেনা আধিকারিকদের ঘাঁটি লক্ষ্য করেই হামলা চালানো হয়। ইউরোপে চলতি মৌসুমে নজিরবিহীন দাবানল এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছে। বিশেষজ্ঞরা বলেছেন, জলবায়ু পরিবর্তনের ফলেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। উচ্চ তাপমাত্রা এবং কম বৃষ্টিপাতের ফলে ইউরোপ জুড়ে দাবানল আরও তীব্র আকার ধারণ করেছে। ইউরোপীয় ইউনিয়নে এবছর এখনও পর্যন্ত 10 লক্ষ হেক্টরেরও বেশি জমি ধ্বংস হয়ে গেছে। এর পরিমাণ 2024 সালের তুলনায় 4 গুণ বেশি।
সরকার প্রাক্তন সৈনিকদের অবদানমূলক স্বাস্থ্য প্রকল্প ইসিএইচএস এর সুবিধা সম্প্রসারণে অনুমোদন দিয়েছে। এই প্রকল্পটি সামরিক প্রশিক্ষণের কারণে বা অসুস্থতার কারণে যেসব আধিকারিক ক্যাডেট প্রশিক্ষণে অযোগ্য হয়ে পড়েন তাদের সুবিধা দান করে। সামরিক বাহিনীর কর্মীদের মর্যাদা এবং কল্যাণ সুনিশ্চিত করার দায়বদ্ধতা পুনর্ব্যক্ত করতে চেয়ে মন্ত্রকের এই পদক্ষেপ। ভারতের প্রকৃত মোট অভ্যন্তরীণ উৎপাদন রিয়াল জিডিপি 2025-26 অর্থবর্ষে এপ্রিল থেকে জুন ত্রৈমাসিকে 7.8% বৃদ্ধি পাবে বলে অনুমান করা হচ্ছে। এই হার 5টি ত্রৈমাসিকের মধ্যে সর্বাধিক। জিডিপি ত্রৈমাসিক মূল্যায়ন অনুযায়ী চলতি অর্থবর্ষে এ সংক্রান্ত রিপোর্ট পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রক প্রকাশ করেছে। কেরালায় রাজ্য মৎস্য দপ্তর ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় তিরুবনন্তপুরমে রাজ্যকে নীল অর্থনীতি বা সামুদ্রিক সম্পদের ব্যবহারের কেন্দ্র হিসেবে উন্নীত করতে দুদিনের এক সম্মেলনের আয়োজন করেছে। ব্লু টাইডস টু শোর্স ওয়ান ভিশন শীর্ষক এই সম্মেলনে সহযোগিতার জন্য বিভিন্ন বিষয় ও পন্থা অন্বেষণ করা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গণেশোৎসবে যোগ দিতে দুদিনের সফরে গত সন্ধ্যায় মুম্বাই পৌঁছেছেন। তিনি আজ মুম্বাইয়ের অন্যতম প্রসিদ্ধ গণেশ মণ্ডল লালবাগচা রাজার দর্শন করবেন। বান্দ্রা ও আন্ধেরির অন্যান্য গণেশ মণ্ডলেও যাবেন তিনি। 2030-এর কমনওয়েলথ গেমস আয়োজনের জন্য ভারত আনুষ্ঠানিকভাবে তাদের প্রস্তাব জমা দিয়েছে। 2 দশক পর বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠান দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। লন্ডনে কমনওয়েলথ স্পোর্টস প্রেসিডেন্ট ডক্টর ডোনাল্ড ক্রুকারের কাছে এই প্রস্তাব জমা দেওয়া হয়। ব্যাডমিন্টনে পুরুষদের ডাবলসে সাত্বিক সাইরাজ, রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি জুটি প্যারিসে বিশ্ব চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছেন। কোয়ার্টার ফাইনালে বিশ্বের 9 নম্বর তারকা 21-12, 21-19 ব্যবধানে মালয়েশিয়ার জুটিকে পরাজিত করেন। ভারত অনূর্ধ্ব-17 মহিলাদের সাফ ফুটবল প্রতিযোগিতার খেতাব জিতেছে। থিম্পুর ছাংলিমিথাম স্টেডিয়ামে গতকাল তারা 5-0 গোলে নেপালকে হারিয়ে দেয়। এই জয়ের সুবাদে 5 ম্যাচের সবকটিতে জিতে 15 পয়েন্ট নিয়ে ভারত তালিকার শীর্ষে রইল। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা আগামী 10 বছরে জাপান থেকে ভারতে 10,000 কোটি ইয়েন বিনিয়োগ এবং প্রযুক্তিগত সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে একটি সর্বাত্মক রূপরেখা প্রণয়ন করেছেন। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন আগামী ডিসেম্বরে ভারত সফরে আসবেন বলে ক্রেমলিন জানিয়েছে। প্রধানমন্ত্রী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। 2030-এর কমনওয়েলথ গেমস আয়োজনের জন্য ভারত আনুষ্ঠানিকভাবে প্রস্তাব জমা দিয়েছে। খবর শেষ হলো, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা আগামী 10 বছরে জাপান থেকে ভারতে 10,000 কোটি ইয়েন বিনিয়োগ এবং প্রযুক্তিগত সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে একটি সর্বাত্মক রূপরেখা প্রণয়ন করেছেন। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন